এত রাত্রে তোমার সাথে আমার একটু দরকার ছিল, ভেতরে আসতে পারি? ঠিক আছে, এসো। কাঞ্চনপুরের বনলতা আবাসনে মধ্যরাতে খুন, এটা কি পরিকল্পিত হত্যা না বাধ্যবাধকতা? বেপরোয়া হয়ে কেউ কি খাদের কিনারে এসে গিয়েছিল? হ্যালো, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, বনলতা আবাসন থেকে বলছি, ফ্ল্যাট 5C। একটা মেয়ে মারা গেছে এখানে। কি বলছেন? হ্যালো হ্যালো স্যার, এখানে একটা আনন্যাচারাল ডেথ রিপোর্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ফোন করে বলল ওই কাঞ্চনপুরের বনলতা আবাসন। রাত 2:15 নাগাদ কলটা এসছে। স্যার, ম্যাডামকে কি জানাবো? ওকে স্যার। ও মাই গড! আরে এ তো শান্তিকা ম্যাডাম। স্যার, সোশ্যাল মিডিয়ার একটি ব্লগে ওর মুখ দেখেছি বহুবার। কেসটা দেখেছেন? কি অদ্ভুত, খেয়াল করেছেন একবার? দেখুন, দরজাটা ভেতর থেকে লকড, জানলাগুলো সব বন্ধ, আর রক্ত দেখুন চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে। গলাটা কেটেছে কাঁচে, অথচ ভিকটিমের হাতে কিচ্ছু নেই। পোস্টমর্টেম তো হবেই, কিন্তু ঘটনাটা যে অ্যাক্সিডেন্ট নয় সেটা খানিকটা আমি স্পষ্ট। কেউ তো অবশ্যই এসেছিল, মেয়েটা দরজা খুলেছিল, চেনা মুখ বলে দরজাটা বন্ধ করে দিয়েছিল, আর তারপরে এই ঘটনা। আর যে এসেছিল সে পালিয়েছে, কিন্তু পালালো কোথা থেকে? স্যার, ওই বারান্দার দরজাটা একবার দেখবেন। স্যার, দেখুন এখানে একটা দড়ি ঝুলছে। দড়ি? আচ্ছা, দড়ি বেয়ে তার মানে নিচে নেমেছে। বাহ বাহ, তার মানে দরজাটা ভেতর থেকে লক থাকলেও দড়ি বেয়ে নিচে নামতে কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ স্যার, যেই কাজটা করেছে সে কিন্তু খুব চটপট আর ফিটফাট। মানে এরকম সেকেন্ড ফ্লোর থেকে দড়ি দিয়ে নিচে নেমে পালিয়ে যাওয়াটা কিন্তু খুব একটা ইজি ব্যাপার নয় কিন্তু। রাইট, আর আবাসনের গেটটা এইদিকে, সো পিছনের দিকে নেমে পাঁচিল টপকে পালিয়েছে। চলুন তো। স্যার, দেখুন ল্যাপটপটা খোলা রয়েছে। এখান থেকে কোনো আমরা ক্লু পেতে পারি বা কোনো ক্রিমিনালের ডেটা। রাইট রাইট, ভেরি গুড কনক। আপনি এক কাজ করুন, এই ঘরটাকে ইমিডিয়েটলি সিল করে দিতে হবে, বুঝলেন? আর ফরেনসিক টিমকে খবর পাঠান, আর ওই ল্যাপটপটাকে কাস্টাডিতে নিতে হবে। ওকে ওকে স্যার। মনোজবাবু, কি বুঝলেন? দেখলাম ভিকটিমের ইনজুরির জায়গায় এই টেবিলের আশপাশে ভিকটিম ছাড়া আর কারোর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। যদি কেউ এসে থাকে সে গ্লাভস পরে এসেছিল। আর কোনো ধস্তাধস্তি বা স্ট্রাগল? ঠিক সেরকম ঘরের মধ্যে কোনো স্ট্রাগল বা ধস্তাধস্তির চিহ্ন পাওয়া যায়নি। ওই কাঁচটা উল্টে যাওয়া টেবিলেরই ভাঙা টুকরো, ওই কাঁচেই ভিকটিমের গলার শিরাটা কেটে যায়। মানে ডিফেন্সিভ ক্ষত কিছু নেই, হয়তো ধাক্কা দেওয়া হয়েছিল বা এই টেবিলটা ভেঙে পড়ে যাওয়ার পর এই কাঁচটা ছুঁড়ে মারা হয়েছিল, তাই তো? আর ল্যাপটপটা? ল্যাপটপ খোলাই ছিল, বাট ভেরি ইন্টারেস্টিং, রিসেন্টলি ল্যাপটপ থেকে বেশ কিছু ভিডিও ফাইলস ডিলিট করা হয়েছে। কোনো পেন ড্রাইভ বা ভিকটিমের মোবাইলটাও পাওয়া যায়নি। ডিলিট করা হয়েছে? ডিলিট করা মানে তো কোনো কিছু তথ্য গোপন করা। কনক,
আপনি এক কাজ করুন, বডিটা পোস্টমর্টমে পাঠান, আর চারদিকটা ভালো করে চেক করে নিন যে বিল্ডিংয়ের আশেপাশে কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায় কিনা। ইটস ভেরি আর্জেন্ট। ওকে স্যার, এক্ষুনি দেখছি। রাইট। কনক, আমাদের ভিকটিমের ডিটেলটা আমাকে একটু ব্রিফ করুন তো। করছি স্যার। নাম সায়ন্তিকা ধর, জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার, আর আইট্রুব আর অন্যান্য চ্যানেলে কিন্তু ওনার 8 লক্ষ ফলোয়ার্স আছে স্যার। 8 লক্ষ ফলোয়ার্স! বাবা! জানেন, এই সোশ্যাল মিডিয়াটা এখন একটা বড় নিরপেক্ষ প্ল্যাটফর্ম। এখানে মানুষ নিজেদের কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, কত সাহসিকতা দেখায়, কিন্তু তাতে অনেকের সমস্যাও হয়ে যাচ্ছে। স্যার, ভিকটিমের মা নবনীতা দেবীকে ডাকা হয়েছিল, উনি বাইরেই দাঁড়িয়ে আছেন, ওনাকে কি নিয়ে আসবো? হ্যাঁ শিওর, ভেতরে নিয়ে আসুন। ওকে স্যার। বসুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, বসুন বসুন। দেখুন, আপনাকে এই অবস্থায় ডেকে আনাটা মানে আমার খুব খারাপ লাগছে, কিছু মনে করবেন না প্লিজ। না না, ঠিক আছে, বলুন কি জানতে চান। আপনার মেয়ের সম্পর্কে আপনি যা যা জানেন প্লিজ বলুন। মানে ওর কোনো কথা, ওর আচরণ, সন্দেহজনক কিছু দেখা, মানে এনিথিং, যা যা শুনেছেন সব প্লিজ আমাকে বলুন। আমার মেয়ে ভীষণ সাহসী ছিল, কত অপমান, কত হুমকি, কত কষ্ট সহ্য করে ও লড়াই করে যাচ্ছিল। লড়াই? কিরকম লড়াই? এই তো কিছুদিন আগেই ও বলছিল। মা, আমি এবার একটা জরুরি কথা বলবো সবার সামনে, আর তো চুপ করে থাকা যাচ্ছে না। কেন রে, আবার কি হলো? কার বিরুদ্ধে মুখ খোলার কথা ভাবছিস তুই? পরে বলবো মা, এখনো সময় আসেনি। আমার আরো বেশ কিছু প্রমাণ লাগবে, সময় এলে সবাই সবটা জানতে পারবে। সেই সময়টা যে এভাবে আসবে আমি বুঝতে পারিনি। আচ্ছা, আপনার মেয়েকে বিশেষ কেউ কি ডিস্টার্ব করতো? যদি করে থাকেন প্লিজ বলুন, আমাদের তাহলে অনেক সুবিধা হয়। হ্যাঁ ছিল তো, কে যেন একজন ছিল, কিন্তু ও আমাকে নাম বলেনি কোনোদিনও। তবে একটা কথা ও বারবার বলতো, ভদ্রলোকের মুখোশের পিছনে একটা ভয়ানক মানুষ লুকিয়ে আছে। ওকে, আপনি শান্ত থাকুন, আর বাড়িতে গিয়ে একটু ভালো করে ভাবুন। কোনো নাম বা কোনো সূত্র যদি আপনার মনে পড়ে প্লিজ আমাদেরকে ফোন করে জানাবেন। ঠিক আছে, আজ তবে চলি। আসুন। আসছি। 15 দিন আগে সায়ন্তিকা ইউটিউব চ্যানেলে একটা লাইভ ভিডিও আপলোড করেছিল। কনক, একবার দেখুন। হ্যাঁ স্যার, দেখছি। আমি অনেক দিনই চুপ ছিলাম, কিন্তু আর নয়, এবার আমাকে মুখ খুলতেই হবে। একটা মানুষ যাকে আমি বিশ্বাস করেছিলাম, আমার সব থেকে দুর্বল মুহূর্তে আমি যার কাছে গেছিলাম, সেই আমার ভিডিও রেকর্ড করেছে, আমাকে এতদিন ধরে ব্যবহার করেছে, ব্ল্যাকমেল করেছে, কিন্তু আমি আর তাকে ভয় পাই না। আমি মুখ খুলবো, আর আপনারা সকলেই শুনবেন সেই নরাধমের কথা। স্যার, এখানে তো মনে হয় খুনের মোটিভ লুকিয়ে থাকতে পারে। মেয়েটি মুখ খুলতে চেয়েছিল বলেই। ভেরি মাচ পসিবল কনক, লেটস সি। আচ্ছা, যে সিসিটিভি ফুটেজগুলো পাওয়া গেল তা থেকে এটা বোঝা যাচ্ছে না যে সাসপেক্ট পুরুষ না মহিলা। হ্যাঁ স্যার, ফরেনসিক এক্সপার্টদের কাছ থেকে ডিলিট করার ভিডিওর যে ট্রেসটা পাওয়া গেছে, সেখান থেকে তো দেখা যাচ্ছে যে রুদ্র সেন বলে একটি ছেলের কীর্তি। রুদ্র সেন? কি কীর্তি বলুন তো? ওই যে সায়ন্তিকা বলেছিল, ওর কোনো একটা নাকি ব্যক্তিগত ভিডিও নাকি কে আপলোড করে দিয়েছিল, এটাই তো সেই লোক। আর আমাদের সোর্স মারফত যা জানা গেছে সেটা আরো আশ্চর্য। কি স্যার? ওই রুদ্র সেন হচ্ছে সায়ন্তিকার বয়ফ্রেন্ড। কি বলছেন স্যার? সেভাবে? ঠিকই বলছি কনক, নিজেদের লোকরাই সবচেয়ে বড়, সবচেয়ে বেশি আঘাত দেয়। শুনুন, ওই লোকটাকে জেরা করতে হবে, ওর হদিশ চাই।
ওকে স্যার, আমি এক্ষুনি দেখছি। তবে একা নয়, সন্দেহের তালিকায় আরেকজন আছে। কে স্যার? নাম শ্রীতমা বাগচি, সায়ন্তিকার মিডিয়া ম্যানেজার। মিডিয়া ম্যানেজার? রাইট। ওই সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সাররা নিজেদের ওই ফ্যান ফলোয়ার্সদের এই যোগাযোগ রাখতে গিয়ে পেশাগত কারণে কিছু লোক রাখে, মাইনে দিয়ে। শ্রীতমা হচ্ছে সেরকমই একজন। তবে কি জানেন তো, এই শ্রীতমার মতো লোকগুলো সাধারণ মানুষদের এই গোপন তথ্য অনেক জানতে পেরে যায়, তাই সাধারণত তারা এই সন্দেহের তালিকায় চলে আসে। আর তাতে এমন কিছু ক্লু পাওয়া যায় যেটা আমরা জানতে পারি না। তাছাড়া ফোন কলটা যেহেতু একটা মহিলাই করেছিল, সো সি কুড বি আওয়ার প্রাইম সাসপেক্ট। কোয়াইট পসিবল স্যার, আপনি একদম ঠিক বলছেন। সো লেটস কল হার। ওনার হোয়ার আউটসটা জেনে নিন ভালো করে। ওকে স্যার, আমি এক্ষুনি দেখছি। রাইট। এভাবে আমাকে এখানে কেন এনেছেন? অত ঘাবড়াবেন না, কাম ডাউন কাম ডাউন। আচ্ছা রুদ্রবাবু, এবার বলুন তো, আপনি সায়ন্তিকা দেবী ডিলিট হয়ে যাওয়া বিকৃত ভিডিওটা কি বানিয়েছিলেন? ও এই কথা, হ্যাঁ ভিডিওটা আমিই বানিয়েছিলাম। আমি ওকে খুন করিনি, বিশ্বাস করুন। সায়ন্তিকা আমাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকেই আমি কেমন যেন হতাশ হয়ে পড়ি। তারপর একদিন ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি, তারপর অবশ্য ডিলিটও করেছি। আপনি বলেছেন আপনি ওকে ভালোবাসতেন, তাহলে কিভাবে ওকে অপমান করে এই ভিডিওটাকে ভাইরাল করবেন? আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। সরি স্যার, আমি মানসিকভাবে ডিপ্রেস ছিলাম। আমি সত্যি বলছি, আমি সায়ন্তিকাকে খুন করিনি। বাই দ্য ওয়ে, আপনি যে গাড়িটা করে থানায় এসেছেন সেই গাড়ির রংটা তো নীল। দেখুন, সায়ন্তিকা দেবীর আবাসনের বাইরের দেওয়ালে একটা নীল রঙের দাগ পেয়েছি। আপনার গাড়ির রং নয় তো? সত্যি করে বলবেন। কী সব বলছেন স্যার? ওই রাতে গাড়িটা আমার গ্যারেজেই ছিল, রং করে তো দিয়েছিলাম। বিশ্বাস না হলে আপনি একবার খোঁজ নিয়ে দেখতে পারেন। ঠিক আছে ঠিক আছে, আমরা কি করব, কোথায় যাব সে নিশ্চয়ই আপনাকে জিজ্ঞেস করে করবো না। আচ্ছা, আপনি কতদিন ধরে সায়ন্তিকা দেবীর মিডিয়া ম্যানেজার ছিলেন? বেশি দিন নয় স্যার, এই মাস 6 হবে। তো আপনাদের মধ্যে তো অনেক কথা কাটাকাটি হতো, মানে নবনীতা দেবী তো তাই বলেছেন। মানে না স্যার, আসলে ওই নিছকই কিছু চুক্তির বিষয় ছিল স্যার। আর ওই টাকা পয়সা নিয়ে কিছু সামান্য মনোমালিন্য। তাছাড়া আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল স্যার। রিয়েলি? খুব ভালো ছিল? হ্যাঁ স্যার, খুব ভালো। ওই প্রফেশনাল রিলেশন দিক থেকে যেটা আর উচিত সেটাই আর কি স্যার। আচ্ছা, সেদিন রাত্রে কে এসেছিল? ইদানিং সায়ন্তিকার সঙ্গে কার ঝামেলা হতো, এনি আইডিয়া? আর ওই ফোনটা কি আপনি করেছিলেন? ফোন? কোন ফোন? না স্যার, এ ব্যাপারে আমি কিছুই জানি না স্যার। আমি তো পরের দিন খবর পেলাম। আর কখনো মনেই হয়নি সায়ন্তিকা ম্যাডামের কোনো শত্রু থাকতে পারে। আর সোশ্যাল মিডিয়ার ভাইরাল পোস্টগুলো? হ্যাঁ, সেখানে বিতর্কিত জিনিস থাকতো। তবে এরকম তো অনেকজনেরই থাকে ভিউজ বাড়ানোর জন্য। মানে আপনি বলতে চাইছেন সেসব একটাও সত্যি নয়? না মানে স্যার, আমি সেটা বলিনি স্যার। এই বিষয়টা স্যার আমি কিছুই জানি না স্যার, সত্যি বলছি স্যার, আমি কিছুই জানি না। এরপর আমরা চলে যাই গ্যারেজের মালিক অনুপম বিশ্বাসের গ্যারেজের খোঁজ করতে। সেখানে গিয়ে জানতে পারি রুদ্র সেন ঘটনার 1 সপ্তাহ আগে ওই গ্যারেজে গাড়িটা সারানোর জন্যই গিয়েছিল, কিন্তু গ্যারেজে প্রচুর চাপ থাকার জন্য রুদ্র সেনকে 1 সপ্তাহ পরে অর্থাৎ 27 তারিখ সায়ন্তিকা দেবীর মৃত্যুর ঠিক পরের দিন গাড়িটা হ্যান্ডওভার করা হয়। তারপর আমরা ঠিক করি হাউজিং সিকিউরিটির ম্যানেজার প্রবীর পালকে জেরা করব। ঘটনার দিন আপনি কোথায় গিয়েছিলেন? স্যার আমায় ক্ষমা করুন স্যার, আমি সেদিন একটু বাইরে গেছিলাম। আপনার সিকিউরিটির জায়গা ছেড়ে আপনি বাইরে গিয়েছিলেন কেন? স্যার আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করুন। ওই সুব্রত আমার চেনা আগের, ওই বলেছিল যে একটু সময়ের জন্য ফাঁকা থাকলে তাহলে অসুবিধের কিছু নেই। ও প্রত্যেকে একটা বিলিতি মদের বোতল জোগাড় করেছিল স্যার, আমায় ডাকলো একটু গলা ভেজানোর জন্য, ব্যাস এইটুকুই স্যার। ব্যাস? আপনি আপনার কাজের গুরুত্বটা বোঝেন? স্যার ভুল হয়ে গেছে আমার, এমন আর হবে না। তবে স্যার একটা জিনিস আমি দেখেছিলাম। কি কি দেখেছিলেন?
একটা স্কুটার এসেছিল, আর তাতে হুডি পরা একজন এসেছিলেন ওই বিল্ডিংয়ের পেছনের গেট দিয়ে। আচ্ছা, হুডি পরে? স্যার, একটা সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, এতে আমাদের তদন্ত একটু এগিয়ে যেতে পারে। কিসের ফুটেজ? স্যার, ওই বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজে ওই ক্রাইম টাইমের পরে যেটা দেখা যাচ্ছে, ওই প্রবীর বাবু যেটা বলেছিলেন না, ওই দেখি দেখি, দেখো দেখি। এই দেখুন। ও মাই গড, এটাই তাহলে সেই দেওয়ালে নীল দাগের রহস্য। আচ্ছা কনক, আপনি স্কুটারের নাম্বার প্লেটটা জুম করুন তো। ওকে স্যার। কিন্তু স্যার, প্লেটটা তো অস্পষ্ট, মানে কিছুই তো বোঝা যাচ্ছে না। সত্যি অস্পষ্ট। আচ্ছা আপনি এক কাজ করুন, ওর ল্যাপটপ থেকে কিছু উদ্ধার করা যায় কিনা দেখুন। আর শুনুন, সঙ্গে আইটি রুমকে নেবেন। ওকে স্যার। জ্বরটা ক্রমশ ঘোরালো হচ্ছে। আসল কালপ্রিটটা কে সেটা আমাদের বার করতেই হবে। স্যার, ওই মেয়েটির ল্যাপটপে একটা ভিডিও ক্লিপ পাই। নীল স্কুটারে করে ও একটি মেয়ের সাথে ভিডিও ব্লগ বানাচ্ছিল। নীল স্কুটার? হ্যাঁ স্যার, নীল স্কুটার। স্কুটারটা যে চালাচ্ছিল তার ফেসটা আমি জুম করি, করে যখন আমি সার্চ করি তখন ওর পরিচয়পত্রটা কিন্তু আমি পেয়ে যাই। গুড। আচ্ছা কি নাম, কোথায় থাকে? ওর নাম হচ্ছে সোহিনী সাহা, অ্যাড্রেস হচ্ছে বীরপাড়া। গুড গুড, ভেরি গুড। সো লেটস ফাইন্ড হার। শুনুন, ওর সত্যি স্কুটার আছে কিনা, স্কুটার থাকলে স্কুটারটার রং নীল কিনা ভালো করে জেনে নেবেন। দরকার হলে ট্রাফিক অফিসারদের কাছ থেকে ডেটা নিয়ে ভালো করে ভেরিফাই করে নেবেন। তারপর যদি সবটা মিলে যায় তাহলে সোজা ওকে থানায় টেনে তুলে নিয়ে আসবেন। সায়ন্তিকাকে মারলেন কেন আপনি? সায়ন্তিকা দি, আমি মারিনি। হ্যাঁ, অত ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না। আচ্ছা একটা জিনিস দেখুন তো, এই স্কুটারটা কি আপনার? হ্যাঁ 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 স্যার, আমার। কিন্তু বিশ্বাস করুন, আমার সাথে সেদিন দেখা হয়নি। আমি একটা কথা বলবো বলে গিয়েছিলাম, কিন্তু দরজা বন্ধ ছিল। মানে সেই রাতে আপনি ওখানে গিয়েছিলেন, বনলতা আবাসন 5C। সায়ন্তিকা তারপরে ওই ঘরে মারা গিয়েছিল। আচ্ছা একটা কথা বলুন তো, পুলিশকে ফোনটা কি আপনি করেছিলেন? ফোন কই না তো, আমি করিনি। শুনুন, আপনার কথার মধ্যে অনেক অসঙ্গতি পাচ্ছি। আপনি এক কাজ করুন, আপনার আইডি কার্ডটা এখানে জমা দিয়ে যাবেন। আর যতদিন না পর্যন্ত তদন্ত শেষ হচ্ছে ততদিন পর্যন্ত আপনি শহর ছেড়ে কোথাও যাবেন না। মাইন্ড ইট। চলুন কনক। স্যার, বনলতা আবাসনের মার্ডার কেসের ভিকটিমের মা আপনার সঙ্গে দেখা করতে চান, উনি এসছে। শিগগির পাঠান। ঠিক আছে স্যার। স্যার, হ্যাঁ, একটা রেকর্ড করা অডিও ফাইল পাওয়া গেছে। ল্যাপটপের ক্লাউড ফাইলের অটো সিঙ্কে ছিল। হয়তো সেটা ক্রিমিনালের অজান্তেই হয়েছে। দেখুন, আমি আমার ফোনে সমস্ত কিছু রেকর্ড করে নিয়েছি। শোনান দেখি। তুমি ভদ্রলোক, ও তুমি লোকের কাছে ভালো সেজে বেড়াবে, লোকে তোমায় সম্মান করবে, আর এদিকে তুমি অসহায় মেয়েদের ভিডিও রেকর্ড করবে, পরে বলবে চুপ করে না থাকলে আমি তোমার সব ফাঁস করে দেব। ছি, এই তোমার চরিত্র। আমি যা করছি তা তোমার ভালোর জন্যই, মাথা ঠান্ডা রাখো। বস করুন। হ্যাঁ স্যার, করছি। নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনি খুব ভালো সময় আছেন। আরে বসুন বসুন। এই গলাটা একবার শুনুন তো, চিনতে পারেন কিনা? আমি যা করছি তা তোমার ভালোর জন্যই, মাথা ঠান্ডা রাখো। চেনা চেনা লাগছে স্যার। হ্যাঁ স্যার, ইনি ডক্টর কৌশিক লাহা। কৌশিক লাহা? আপনি শিওর, মানে নিশ্চিত করে বলছেন তো?
হ্যাঁ স্যার, এই গলাটা আমি ভুলবো না। আপনাদের একটা কথা বলবো, মানে গত 6 মাস ধরে আমার মেয়ে মানসিক অবসাদে ভুগছিল। আসলে পার্সোনাল আর প্রফেশনাল লাইফের নানান স্ট্রেস থেকে এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছিল। তখনও নামজাদা সাইকোথেরাপিস্ট ডক্টর কৌশিক লাহার কাছ থেকে থেরাপিও নিত, আর সেটা আমাকে ও জানিয়েছে। এবং ডক্টর কৌশিক লাহা কয়েকবার আমাদের বাড়িতেও এসেছিলেন। স্যার, আমি নিশ্চিত এটা ডক্টর কৌশিক লাহারই গলা। কনক, আপনি নবনীতা ম্যাডামের কাছ থেকে ওই কৌশিক লাহা চেম্বারের অ্যাড্রেস আর ফোন নাম্বারটা নিন। উই হ্যাভ টু লুক আফটার দিস আর্জেন্ট। ওকে স্যার। ম্যাডাম, আপনি তাহলে এখন আসুন। কনক, 1 মিনিট। আমার মাথায় একটা প্ল্যান এসছে। আমার মন বলছে ওই ডাক্তার অনেক কিছু জানে। হ্যাঁ স্যার, লোকটা সন্দেহজনক, আমি যা শুনলাম। আপনি প্রথমে একটা বিশ্বাসের জায়গা তৈরি করবেন। ওকে ভয় দেখাতে শুরু করলে, বেফাস কিছু করলে ও ঠিক ধরা পড়বে, আর সেটাই আমরা চাই। হ্যাঁ স্যার, আমি আপ্রাণ চেষ্টা করব। এইবার দেখি পাখি ফাঁদে পড়ে কি না। শুনুন, আপনি ওর চেম্বারে একবার যাবেন। আমি চেম্বারে? ইয়েস, আপনি সাদা পোশাকে যাবেন, একেবারে ছদ্মবেশে, কোনোভাবে যাতে গুনাহ করে টের না পায়। যান। ওকে স্যার। আসতে পারি? ও হ্যাঁ, আসুন আসুন, বসুন। বল, কি সমস্যা আপনার? ডাক্তারবাবু, আমি আইটি সেক্টরে কাজ করি। অফিসের পলিটিক্সের জেরে আমাকে কিছু অপ্রীতিকর ঘটনার সামনাসামনি হতে হয়, যার কারণে আমার মধ্যে একটা ট্রমা কাজ করছে। ট্রমা? আচ্ছা, কিরকম ট্রমা, একটু খুলে বলুন তো। ডাক্তারবাবু, আমি কিছুদিন আগে একটা থেরাপিস্টের কাছে গেছিলাম, তাকে না ভরসা করে আমি সবটা খুলে বলতে পারিনি। সেটা কেন? আসলে বলতে খুব অস্বস্তি লাগছে, কিন্তু ওনার আচরণ দেখে না আমার একদম ভালো লাগেনি। ওকে ওকে ওকে, বুঝেছি। ডাক্তারবাবু, আপনার নামটা আমি অনেকবার শুনেছি, তাই আপনার কাছে এলাম। আমার বিশ্বাস যে আপনাকে আমি সবটা বলতে পারবো। প্লিজ আমাকে একটু হেল্প করুন। নিশ্চয়ই করুন। আচ্ছা, কি নিয়ে তোমার ট্রমাটা হয়েছে আমাকে একটু খুলে বলো তো। হ্যাঁ, আসলে সেদিনকে না খুব বৃষ্টি হচ্ছিল, জানেন তো। আমি বাধ্য হয়ে অফিসের ওয়াশরুমে আমার ড্রেসটা চেঞ্জ করি, আর সেই সময় না একটা আমার অফিসিয়াল শত্রু সেই ভিডিওটা তুলে নেয় আর আমাকে ব্ল্যাকমেল করতে থাকে। আমার ভয় লাগছে যদি ভিডিওটা কেউ দেখে ফেলে তো তখন আমি কি করবো বলুন তো। বিকুল, ঠান্ডা হও, এত টেনশন করো না, আমি আছি তো। আর আমাকে ডাক্তারবাবু বলতে হবে না, কৌশিক বলো, কেমন? নাও, একটু জল খেয়ে নাও। হ্যাঁ। উপস, সরি। আরে ইটস ওকে, ইটস ওকে। আমি এক্ষুনি একটা টাওয়েল নিয়ে আসছি, রিল্যাক্স। এটা কি? সব মেয়ে পেশেন্টদের নাম আর তাদের দেহের বিভিন্ন অঙ্গের মাপ, আর এসব কি সময় লেখা?
দিয়ে মুছে নাও। আচ্ছা, তোমার ওই যে ভিডিওটা, ওটা আমাকে একটু শেয়ার করতে পারো, মানে যদি কাছে থাকে আর কি। ওকে ডাক্তারবাবু। উপস, সরি কৌশিক, আমি আপনাকে ভিডিওটা দিয়ে দেবো, কিন্তু আপনি প্রমিস করুন যে একবার দেখে আপনি ডিলিট করে দেবেন, আর ওটা না কেউ যেন না দেখে। হ্যাঁ, একটু দেখবেন। একদম নিশ্চিন্তে থাকো, কেসটা বোঝার জন্য একটু দেখে নেও আর কি। একদম ভয় পেও না তুমি, কেমন? ওকে, আজ তাহলে আসি। আর তোমাকে যেটা বললাম সেটা কিন্তু মাথায় রেখো। সরি আপনাকে। না না, তুমি তুমি তুমিটাই অনেকটা আপন লাগে, তাই না? আপন করে যদি না ভাবো তাহলে সবটা শেয়ার করবে কি করে? ওকে কৌশিক, অনেকটা আশ্বস্ত পেলাম। আজ তাহলে আসি, আমি তোমাকে ভিডিওটা পরে দিয়ে দেবো, ঠিক আছে? স্যার, স্যার কৌশিকের কাছ থেকে আমি একটা ডায়েরি পাই, যেখানে ওটা ও চেম্বারে লুকিয়ে রেখেছিল। সেই ডায়েরিতে আমি দেখতে পাই অনেক মেয়েদের নাম, ঠিকানা, চেহারার ভাইটাল স্ট্যাটিস্টিক্স সব নোট করা। কি বলছেন কি? হ্যাঁ স্যার, মানে আমি তো এভিডেন্সের জন্য ফটো তুলে রাখি, কিন্তু উনি একজন সাইকোথেরাপিস্ট হলেও আমার তো ধারণা উনি নিজেই সাইকো। গুড গুড, ভেরি গুড জব কনক। শুনুন, আমাদের ওই কৌশিকের ওপরে নজর রাখতে হবে। আমি একটা কাজ করছি, ওই একজন কনস্টেবলকে সাদা পোশাকে ওর চেম্বারের আশেপাশে পোস্টিং করে দিচ্ছি ইমিডিয়েট। ওকে ওকে স্যার। স্যার, আজ সায়ন্তিকার ল্যাপটপে ক্লাউড স্টোরেজে একটি রেকর্ডিং পাওয়া যায়। আমাদের আইটি টিম অনেক কষ্ট করে সেটা রিট্রিভ করেছে। এটি একটি ভিডিও ফাইল। কই দেখি। হ্যাঁ স্যার। স্যার, এই ভিডিওতে কিন্তু কৌশিক লাহাকে দেখা গেছে। আচ্ছা, আমি জানি কার কি লাগবে, কোন ওষুধে কার কি কাজ হয়, সবটা জানা আছে আমার। তুমি এখনো আমাকে চেনো না, ভয় পাও না তুমি, তাই না? ভয় কি তুমি এখনো দেখোই নি। তোমার মন পড়েছি আমি, ভুলে যেও না। ওই মনের গভীরে কোথায় কি আছে সব জানি আমি। আমার সঙ্গে চালাকি করে তুমি পার পাবে না। এটা আমাদের কাছে একটা বড় এভিডেন্স। এখন দুয়ে দুয়ে চার করতে গেলে আমাদের খুব সাবধানে পা ফেলতে হবে। স্যার, আরেকটা কথা, আপনার কথা অনুযায়ী আমি সৈনিক কল লিস্ট চেক করি এবং ওর ফোনটা কিন্তু ট্র্যাপও করি স্যার। বাহ, ভেরি গুড। তা কি পাওয়া গেল? স্যার, সায়ন্তিকা মারা যাওয়ার দিন সোহিনী ওই কৌশিক বাবুকে কিন্তু অনেকবারই কল করেছিল। এমনকি সোহিনী যখন এই থানায় প্রথম এসেছিল তখনও কিন্তু কৌশিক বাবুকে অনেকবারই কল করেছিল, যদিও বা কলগুলো মিস কল ছিল স্যার। তার মানে কৌশিক কলগুলো রিসিভ করেনি, অর্থাৎ ও সোহিনীকে ইগনোর করে গিয়েছিল। হ্যাঁ স্যার, সেটা তো সোহিনীকে কাস্টাডিতে আনলেই জানা যাবে। ওকে গ্রেপ্তার করতেই হবে, আর সেই সঙ্গে সংবাদ মাধ্যমকে খবরটা জানাতে হবে। ও যদি সত্যি দোষী না হয়েও থাকে, সংবাদ মাধ্যমে গ্রেপ্তারের খবরটা দেখার পর আমাদের মূল অপরাধী নিশ্চয়ই একটু হলেও ঘাবড়ে যাবে। সো ব্রিং হার। ওকে স্যার, আমি সৈনিকে এক্ষুনি নিয়ে আসছি। ওকে, বলুন আপনি সায়ন্তিকা দেবীকে খুন করলেন কেন? খুন? আমি খুন করিনি। আমি সত্যি বলছি, বিশ্বাস করুন। আমি তো বললাম আপনাদের আগের দিন। সব কিন্তু পরিষ্কার হয়ে গেছে সৈনী, এসব বলে আর লাভ নেই। সমস্ত তথ্য প্রমাণ কিন্তু তোমার বিরুদ্ধে। আপনি মার্ডার লোকেশনে গিয়েছিলেন ওই সময়, সমস্ত সিসিটিভি ফুটেজ কিন্তু আমাদের কাছে আছে। আর আপনার ওই স্কুটের নীল রঙের দাগটা আমরা কিন্তু ওই আবাসনের বাইরে দেওয়ালে দেখেছি। এরপরেও আপনি এসব বলবেন? ফোনটা তো আপনিই করেছিলেন, সত্যি করে বলুন। হ্যাঁ স্যার, আমি করেছিলাম। আমি আমি ভাবতে পারি যে এমনটা ঘটে যাবে। বিশ্বাস করুন, আমি চাইনি এটা। রিল্যাক্স রিল্যাক্স। আপনি যে ফোনটা করেছিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু রহস্য অনেকটা ঘনিয়ে উঠেছে ম্যাডাম। আমার মনে হয় এই জট আপনি ছাড়াতে পারবেন।
অনেকগুলো মিথ্যে কথা বলে ফেলেছে। এবার ভেবে দেখুন কি করে সবটা খুলে বলবেন। দেখুন বললে আমাদেরও লাভ, আপনারও লাভ। বলবো স্যার, সব বলবো, আমি সব কথা বলবো আমার। এসব তুমি কি বলছো? আমি সব সময় তোমার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, এতদিন ধরে এত রকমের বাধা ফেস করেছি, আর আসেই তুমি। আমার কিছু করার নেই সায়ন্তিকা দি, আর তুমি মুখটা খুললে বলেই তো আমার বিপদটা আরো বাড়লো। আর ওরা যদি ভিডিওটা ভাইরাল করে দেয় আমি তো মরে যাবো সায়ন্তিকা দি। প্লিজ প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আরে তুমি ভুল করছো, তুমি ভয় পেয়ে আবল তাবল বকছো। একটু শান্ত হও, মাথাটা একটু ঠান্ডা করে ভাবার চেষ্টা করো। আই এম হেল্পলেস সায়ন্তিকা দি, প্লিজ প্লিজ তুমি তোমার ফোন থেকে ভিডিওটা ডিলিট করে দাও, হ্যাঁ প্লিজ প্লিজ সায়ন্তিকা দি। নইলে আমি জোর করতে বাধ্য হব। যার জন্য করি চুরি সেই বলে চোর। তাহলে তুমিও শুনে রাখো সোহিনী, ভিডিওটা আমি তোমাকে দেব না, আর না ডিলিট করব। যে জিনিসটা আমি জেনেছি সেটা আরো অনেকের জানাটা জরুরি। আমাকে বাধা দিয়ে লাভ নেই, তুমি ফিরে যাও। প্লিজ সায়ন্তিকা দি তুমি এমন করো না, আমি এটা না করে যেতে পারবো না, প্লিজ। সোহিনী লিভ। যাও। না 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 তুমি ডিলিট করো প্লিজ। সোহিনী প্লিজ লিভ। প্লিজ সায়ন্তিকা দি, না না আমি যাব না, প্লিজ প্লিজ তুমি ডিলিট করো আমাকে। না না আমি করে আমার ফোনে হাত দেবে না প্লিজ। প্লিজ সোহিনী কি করছো? দাও না, ছাড়ো আমাকে। আরে সোহিনী বুঝলাম, কিন্তু আপনি মনে হয় সবটা এখনো আমাদের খুলে বলেননি। আসলে ওরকম হওয়ার পর না অত রক্ত দেখে আমি ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। আর সায়ন্তিকা দি বেঁচে ছিল না মারা গেছে আমি সেটা বুঝতে পারিনি। বোঝেননি আপনি? আপনি যদি না জানতেন সায়ন্তিকা দেবী বেঁচে আছে কি মরে গেছেন, তাহলে আপনি আমাদের ফোনটা করলেন কি করে? মনে হয় আপনার ফিটনেসটা দারুণ, না হলে দড়ি দিয়ে পালানো এত ইজি নয়। আসলে স্যার ওই ওরকম ঘটনাটা ঘটার পর দরজা খুলে সিঁড়িতে নেমে আসতে ভরসা পাইনি, তাই বাধ্য হয়ে জানলা দিয়ে নামি। এত ঘাবড়ে গিয়েও এত নিপুণভাবে পালানো, আর প্রথম থেকে হুডি চাপা দিয়ে নিজেকে আড়াল করা, বাহ বাহ চমৎকার, যেন সবটা প্ল্যান মাফিক। দেখুন আপনি যদি সবটা ঠিকঠাক না বলেন, যদি মিথ্যে বলেন, তাহলে নিজেই কিন্তু বিপদে পড়বেন। মানছি আমি ওখানে ছিলাম, আমি এটাও স্বীকার করছি ঘটনাটা আমার সামনেই ঘটেছিল, কিন্তু বিশ্বাস করুন আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় পেয়ে গিয়েছিলেন? কে ভয় দেখালো? বলছি আমি ভাবতে পারিনি যে এমন একটা ঘটনা ঘটে যাবে। সবই শয়তানটার ভয়। আমি খারাপ নই, বিশ্বাস করুন খারাপ নই আমি। কার নামে দোষ চাপাতে চাইছেন? ওকে ধাক্কা তো আপনি দিয়েছিলেন, তাই তো ওর গলায় কাঁচ ঢুকে গিয়েছিল। ওটা অ্যাক্সিডেন্ট স্যার। ঠিক আছে, বাকিটা না হয় আদালতেই বলবেন। প্লিজ স্যার আমার সব কথাটা শুনুন, প্লিজ প্লিজ স্যার। বেশ, বলুন তাহলে। যেদিন সায়ন্তিকাদি মারা গেল তার আগের সন্ধেবেলাতে ডক্টর কৌশিক লাহা আমাকে তার চেম্বারে ডেকেছিলেন, কিন্তু কেন ডেকেছিলেন আমাকে বলেননি। যা বলছি তাই করো, ভালো কথা বলছি। আজকে তোমায় সায়ন্তিকার ফ্ল্যাটে যেতেই হবে। আমি পারবো না স্যার, সায়ন্তিকা দি তো আমার কোনো ক্ষতি করেনি কখনো, আর ও আমাকে অনেক বিশ্বাস করে। এটাই তো তোমার সবচেয়ে বড় সুযোগ এখন। তুমি বুঝতে পারছো না এই সায়ন্তিকা তোমার আর আমার জন্য এখন ঠিক কতটা বিপজ্জনক? ও যদি সোশ্যাল মিডিয়া সবটা ছেড়ে দেয়, তোমার আর আমার কি অবস্থা হবে একবার ভেবে দেখেছো? শুধু আমার কেরিয়ার, আমার পরিবার, আমার অস্তিত্ব বিপন্ন হবে তা নয়,
তোমার সম্মান একদম মাটিতে টেনে নামাবে। তোমার জীবনে কিন্তু আর কোনো শান্তি থাকবে না। তাই একটা কথা কান খুলে শুনে রাখো সোহিনী, আমার যদি কিছু হয় না, আমি কিন্তু তোমাকে ছেড়ে দেব না। এটা মাথায় ঠুকিয়ে রাখো। প্লিজ প্লিজ স্যার, আপনি এভাবে বলবেন না। আপনি তো বলেছিলেন যে আমরা খুব ভালো বন্ধু। এই তুমি এইসব কথা এখন তুলে কি প্রমাণ করতে চাইছো? হ্যাঁ, শান্তি শান্তি চাই স্যার। তাহলে সায়ন্তিকাকে থামাও, ওর ফ্ল্যাটে যাও, ওর মোবাইল ল্যাপটপ থেকে সবকিছু ডিলিট করে দাও, না হলে তো তোমার সম্মানকে একদম মাটিতে টেনে নামাবে। সোশ্যাল মিডিয়াতে তোমার লজ্জার সব মুহূর্তগুলো ভাইরাল করে দেবে। আপনি আপনি আবার আমাকে ভয় দেখাচ্ছেন। আপনি জানেন আমি এই ব্যাপারটাকে কতটা ভয় পাই। ও মা, আমি ভয় দেখাবো কেন? আমি তো তোমার ডাক্তার। আমি তো ভয় তাড়াতে কি করে হয় জানি না। ভয়কে জয় করতে হবে সোহিনী। বি ব্রেভ, কাম অন। একজন মানুষ যার ভয়কে থামানোর কথা ছিল, সেই ভয়কে অস্ত্রে পরিণত করল, আর একটা ভাঙাচোরা মনকে ঠেলে দিল অন্ধকারে। কনক, আমরা ডক্টর কৌশিকের চেম্বার সার্চ করব। সার্চ ওয়ারেন্ট বার করো। আর শোনো, এখনো পর্যন্ত যা যা এভিডেন্স আছে কোর্টে মুভ করো, কুইক। ওকে স্যার। আমাকে যদি একটু আপন না ভাবেন, একটু যদি বন্ধু না ভাবেন, তাহলে বলবেন কি করে আমাকে? ডক্টর লাহা, আমি ইন্সপেক্টর নীলাম্বর বসু। একটা রেডের অর্ডার আছে। কি এসব কিভাবে? আপনারা কি ব্যাপার? কনক, দেখুন, আপনার বিরুদ্ধে একটা সার্চ ওয়ারেন্ট আছে। আমরা এই চেম্বারটা সার্চ করতে চাই। প্লিজ কোঅপারেট অ্যাকর্ডিংলি। আপনি একটু আসুন, আপনি এখন আসুন, দেখে নেব। আমি আমার লয়ারের সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, বলুন বলুন, যাকে যার সঙ্গে খুশি কথা বলুন। আপনার বিরুদ্ধে যা যা এভিডেন্স আছে আমাদের কাছে, আপনি কিছু করতে পারবেন না। কনক, কনস্টেবল, সার্চ কুইক। আপনারা কিন্তু বাড়াবাড়ি করছেন এবার। আরে এই মেয়েটা, মানে আপনি কি ডাক্তারবাবু, খুব চেনা চেনা লাগছে তাই না? আরও চিনবেন, সবুর করুন। চিন্তা করবেন না, আপনিও খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গী হয়ে যাবেন। স্যার দেখুন। কনক, দেখুন আরো কিছু পাওয়া যায় কিনা, তাড়াতাড়ি। ওকে স্যার। স্যার, এখানে একটা লাল ডায়েরি পাওয়া গেছে। এখানে সব ফিমেল পেশেন্টদের নাম লেখা আছে, আর কি সব ভিজি 1 2 3 4 করে কি নম্বর লেখা আছে। বাহ, ভেরি গুড, ভেরি গুড। এটা করতে পারেন না আপনারা? লেট মি টক টু মাই লয়ার ফার্স্ট। আরে বাপ রে, এত উত্তেজিত হবেন না। আগে থানায় চলুন, তারপর যা খুশি যাকে খুশি কথা বলুন। চল 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 চল, করো, কুইক। ইয়েস স্যার। কুইক কুইক। আপনি একজন মনোবিদ, অথচ আপনি মানুষের ভয়কে অস্ত্র হিসাবে ব্যবহার করেছেন। ভয় না থাকলে মানুষ নিয়ন্ত্রণে থাকে না। করুন, আপনার মধ্যে কোনো অনুশোচনা হয় না? আপনি অনেক কম বয়সী মেয়েদের ভিডিও রেকর্ডিং করে তাদেরকে ব্ল্যাকমেল করেছেন। ছি 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 ছি, আপনি সমাজের কলঙ্ক। আমি কোনো অন্যায় করিনি। যে ডাক্তার অসুস্থ রোগীদের অসহায়তার সুযোগ নেয়, তার শাস্তি কঠিন থেকে কঠিনতর হওয়া উচিত। কনক, তাড়াতাড়ি চার্জশিট রেডি করো, চলো। সায়ন্তিকা শুধু একজন সোশ্যাল মিডিয়ার নামে ইনফ্লুয়েন্সার ছিলেন না, তিনি ছিলেন সাহসের প্রতীক। কিন্তু যে ভয়কে তিনি জয় করেছিলেন, সেই ভয়ই অন্য মহিলার হাত ধরে এসে তাকে শেষ করে দিল। আর এই জঘন্য কাজের পেছনে শুধু একজন মহিলাই নয়, আছে ঘৃণ্য কিছু মানুষজন, আর তারাই হলো আসল অপরাধী। কিন্তু সন্তানহারা মা, তার কি হবে?
নিশ্চিত যে উনি মানসিকভাবে সুস্থ আছেন? কনক, উনি মা, মায়েদের সাহস হয় অসীম, সহ্য ক্ষমতা অতুলনীয়। আমার বিশ্বাস উনি একদম ঠিক আছেন। কিরে, তুই আমার দিকে তাকাচ্ছিস না কেন? ভয় পাচ্ছিস নাকি লজ্জা পাচ্ছিস? আমি আমি শাইনদিকে দিকে খুব ভালোবাসতাম। ও ও ও আমাকে অনেক বিশ্বাস করত, কিন্তু কিন্তু আমি ওকে ধাক্কা মারিনি কাকিমা, আমি ওকে ধাক্কা মারিনি। আমি আমি শুধু ভয় পেয়ে গেছিলাম। তুই একটা ভুল কাজ তো করেছিস, কিন্তু তার মানে এই না যে তুই একটা খারাপ মানুষ। তোর চোখের জল সেই প্রমাণ দিচ্ছে। আজ আজ আমার সায়ন্তিকা বেঁচে থাকলে ও ঠিক একই কথা বলতো তোকে। তুই বিশ্বাস কর, আমি তোর উপরে একটুও রাগ করিনি রে, কারণ আমি জানি তুই বিপর্যস্ত। তোদের মতন এরকম অনেক মেয়েরা আছে যারা ভয়ের মধ্যে বেঁচে আছে। তাদের তাদের উদ্ধার করতেই হবে সোহিনী, করতেই হবে। আমার সায়ন্তিকা একটা চেষ্টা করেছিল এই ভয়টা ভাঙতে। আমার শেষ কাজ, আমার আমার সায়ন্তিকার শেষ কাজ, সেটা সেটা তোকেই শেষ করতে হবে সোহিনী, তোকেই শেষ করতে হবে। ভয়, ভয় হলো সবচেয়ে বিপজ্জনক অস্ত্র যখন সে ভুল মানুষের হাতে গিয়ে পড়ে। কিন্তু একা দাঁড়িয়ে প্রতিবাদ করাটাই সবচেয়ে বড় সাহসের কাজ। সায়ন্তিকার মৃত্যু শুধু একটা খুন নয়, ভয়কে বশ মানানোর গল্প। খাদের কিনারে চলে যাওয়া নিরুপায় মানুষের গল্প বলে।